ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের সলিউশনের ভিডিও আমাদের যেটা আসছে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের। তো এটা সেকেন্ড পার্ট। এটা তোমরা পার্ট অনুযায়ী দেখবে, পরপর কিন্তু আসছে, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সবই সলভ করানো হবে। ওকে, তো দেখো আগের ভিডিওতে, আগে ভৌত বিজ্ঞানের একটা ভিডিও এসেছিল, তো সেই ভিডিওতে কিন্তু আমরা শর্ট কোশ্চেন সলিউশন করেছিলাম একদম প্রথম পেজের, মানে আলিপুরদুয়ার যে স্কুলটা আছে, ঠিক আছে। পেজ নাম্বার কত সেটাও বলে দিচ্ছি। এই আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি পেজ নাম্বার 163। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ওজোন স্তর বিভাজনে সিএফসির ভূমিকা সমীকরণ সহ লেখো। আমি সমীকরণটা লিখে দিচ্ছি, হ্যাঁ। তো তোমরা এটা বই থেকেও লিখতে পারো বা এখান থেকেও করে নিতে পারো, ঠিক আছে। দেখো, ইউভি রশ্মির প্রভাবে কি হয় না, সিএফসি কিন্তু ভেঙে যায়, সিএফসি ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। তাহলে CF2 Cl2 থেকে কি হচ্ছে, CF2Cl, একটা সক্রিয় পরমাণু তৈরি হলো, প্লাস Cl, ঠিক আছে। এই যে এই সক্রিয় ক্লোরিন পরমাণুটা না, এইটাই হচ্ছে কিন্তু মেন ক্ষতির কারণ। এই সক্রিয় ক্লোরিন পরমাণু কি করে, O3 অর্থাৎ ওজনকে ব্রেক করে, দিয়ে তৈরি করে ClO তৈরি করে, ঠিক আছে, প্লাস O2 তৈরি করে। এই যে ClO তৈরি হলো, এই ClO আবার একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে তৈরি করে আবার একটা সক্রিয় ক্লোরিন পরমাণু প্লাস O2, ঠিক আছে। তো এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু চলতেই থাকে, কারণ আবার আমরা একটা সক্রিয় ক্লোরিন পরমাণু পেয়ে গিয়েছি, এই আবার গিয়ে একটা O3 ভাঙবে। তো এরকম করে কিন্তু ওজনকে ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে। তাহলে একটা ক্লোরিন পরমাণু বারবার বিক্রিয়া করে কিন্তু বহু ওজনকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসাবে ব্যবহার করা দরকার কেন? কেন দরকার? দেখো, জীবাশ্ম জ্বালানি কি সীমিত, এটা দূষণও সৃষ্টি করে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। তাই সৌরশক্তি, বায়ু শক্তি, এই যে অপ্রচলিত শক্তিগুলো আছে, এদের ব্যবহার প্রয়োজন। তাহলে কি লিখবে, যেহেতু জীবাশ্ম জ্বালানি সীমিত, একটা সময় শেষ হয়ে যাবে এবং এটি কিন্তু দূষণ সৃষ্টি করে এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়, তাই অপ্রচলিত শক্তিকে ব্যবহার করতে হবে। তারপরের কোশ্চেন দেখো, এটা ইরেজ করে দিলাম, তোমরা আশা করি লিখে নিয়েছো। নেক্সট কোশ্চেন বলছে, চার্লসের সূত্রটি লেখো, এর থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা কিভাবে পাওয়া যায়? চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, ভি ভ্যারিজাজ টি, যখন এম এবং পি স্থির, এটা বলছে। আবার বলছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়াই বা কমাই, তাহলে জিরোতে যা ছিল তার 1/273 বাড়বে বা কমবে। তাহলে চার্লস বলছে ভি ইকুয়াল টু V0 1 প্লাস T/273। এখান থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা দিতে হবে। পরম শূন্য উষ্ণতা এমন এক উষ্ণতা যেখানে আয়তন শূন্য হয়ে যায়। তাহলে V0 1 প্লাস T/273, তাহলে 1 প্লাস T/273 ইকুয়াল টু 0। V0টাকে 0 করে দিলাম, তাহলে T/273 ইকুয়াল টু -1, তাহলে T ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটাই পরম শূন্য উষ্ণতা, বুঝতে পেরেছ? বা বলতে পারি কি, যে 0 কেলভিন, এইটুকু করে দিলেই হবে পরম শূন্য উষ্ণতা ধারণা চার্লসের সূত্র থেকে। আচ্ছা, ইরেজ করে দিলাম, তোমরা ভিডিও স্টপ করে লিখে নিও। নেক্সট বলছে দেখো, উত্তল লেন্সের সাহায্যে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো। উত্তল লেন্সের সাহায্যে, দেখো এইটা উত্তল লেন্স, সৎ আবার বিবর্ধিত কখন হবে? এইটা নেব F, এইটা নেব 2F। কোথায় বস্তু রাখলে এই ঘটনাটা ঘটে? যদি F আর 2F এর মাঝে বস্তু রাখো, এটা মনে রাখবে। রে গেল, যাওয়ার পরে কোন দিকে বেরিয়ে যায়? ফোকাসের মধ্যে দিয়ে। সোজা যে রে যাবে সে ফোকাসের মধ্যে দিয়েই বেরিয়ে যাবে, ঠিক আছে। আগে ছবিটা টানবে, তারপরে বসাবে, মানে এই নামগুলো, নইলে কিন্তু পরে মেলাতে পারবে না, বুঝতে পেরেছো? আর এইটা মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর গেলে কিন্তু এটাকে আর একটু বাড়িয়ে দাও, ঠিক আছে। স্কেল নিয়ে টানবে, মাঝ বরাবর যদি যাই তাহলে কিন্তু, ঠিক আছে, কোনো রকম বিচ্যুতি ঘটবে না, সোজা বেরিয়ে যাবে,
ঠিক আছে, এইটাকে কি বলি, আলোক কেন্দ্র ও। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 2f, এইদিকে সেম দৈর্ঘ্যে 2f নেবো। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, 2f এর পিছনে। আর প্রতিবিম্ব কেমন হলো, সৎ, অবশীর্ষ, বস্তুর থেকে বড় এবং উল্টানো। তাহলে এই ছবিটা তোমাকে এঁকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এটা ইরেজ করে দিলাম। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটা একটু জুম করে দিই, দেখতে পাবে তাহলে। এই যে, ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। নির্গমন রশ্মির জন্য চ্যুতিকোণ যদি 30 ডিগ্রি হয়, তবে প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক নির্ণয় করো। দেখো একটা কথা বলি, 30 ডিগ্রি কোণের প্রিজম, তার মানে এ সমান 30 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, মানে I1 সমান 60 ডিগ্রি। নির্গমন কোণ ডেল্টা সমান, মানে সরি, নির্গমন বলছি, চ্যুতিকোণ ডেল্টা সমান 30 ডিগ্রি। তাহলে উপাদানের প্রতিসরাঙ্ক। দেখো একটা কথা বলি, প্রিজমের কোন কোনটা কি সেটা জানতে হবে। আলো এলো, গেল, এইদিকে গেল, তো এই যে এইটা হচ্ছে আপতন কোণ I1, এইটা R1, এইটা R2, এইটা I2। ঠিক আছে, বেশ। এবার আমাদেরকে দেখতে হবে কি বের করতে দিয়েছে, প্রিজমের প্রতিসারাঙ্ক মানে মিউ বের করতে দিয়েছে। তাহলে মিউ কি করে বের করব, আমি একটা ফর্মুলা এখান থেকে জানি, সেটা হচ্ছে কি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে, I1 তো 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তারপরে বলেছে আচ্ছা 60, তাহলে এখানে বসিয়ে দাও। অঙ্কটা কিন্তু একটু ট্রিকি, ঠিক আছে। I1 60, আমি I2 তো জানি না, আচ্ছা একটা ক্লিক হয়ে গেছে, ওকে। I2 কত, I2 জানি না, আর ডেল্টা বলে দিয়েছে 30, আর এ বলে দিয়েছে 30। তাহলে I2 সমান দেখো হবে 30 মাইনাস 30, তাহলে 0। আচ্ছা 0 মানে কি জানো, 0 মানে হচ্ছে লম্ব আপতন। তার মানে এই দিকে না লম্ব দিকে বেরিয়ে গেছে, মনে করো এইটা হচ্ছে অভিলম্ব, তো তাহলে অভিলম্ব বরাবর আলোটা বেরিয়ে গেছে। অভিলম্ব বরাবর বেরিয়ে গেছে মানে 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, 0 ডিগ্রি কোণেই বেরিয়ে গেছে, 0 ডিগ্রিতে পড়ে 0 ডিগ্রিতেই বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে I2 যদি 0 ডিগ্রি হয়, তাহলে তুমি বলতে পারো যে R2 ইকুয়াল টু কিন্তু 0 ডিগ্রি। I2 যদি 0 ডিগ্রি হয়, তাহলে R2 ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি A সমান R1 প্লাস R2। একজন যদি 0 হয়, তাহলে R1 হয়ে যাবে R1 প্লাস 0। তাহলে R1 কত, R1 হচ্ছে A। এবার স্যার A তো আমি জানি, A তো বলা আছে 30 ডিগ্রি, তাহলে A যদি 30 ডিগ্রি বলা থাকে, তাহলে R1 কত হবে, 30 ডিগ্রি R1 পেয়ে গেলে। আমাকে কিন্তু এটা বের করতে দেয়নি, বলেছে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। তাহলে সাইন I1 তার মানে কত, I1 তো বলা আছে 60, তাহলে সাইন 60 বাই সাইন R1 মানে সাইন 30। সাইন 60 মানে হচ্ছে √3/2, আর সাইন 30 হাফটা মানে উপরে চলে যাবে 2, তাহলে উত্তর হয়ে হবে কিন্তু √3। বুঝতে পেরেছ? ভালো করে দেখে নাও, খাতায় লিখে নাও, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে কি বলছে দেখো, এটা আমি ইরেজ করে দিলাম। বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 38, মৌলটি আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, আধুনিক পর্যায় সারণী, বেশ। তাহলে 38 আমি যদি লিখি, তার মানে এটাকে ভাঙবো, কি হবে 38কে ভাঙলে, দেখো 2 8 18 8 2 1 2 3 4 5। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। তাহলে 38 হয়ে গেল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি স্ট্রনসিয়াম, হ্যাঁ। তাহলে 5টি পর্যায়, আর কতগুলো শ্রেণী, মানে কত কত শ্রেণীতে আছে, 2 নম্বর শ্রেণী। ঠিক আছে, 5 নম্বর পর্যায় এবং 2 নম্বর শ্রেণী। ঠিক আছে।
তাহলে শ্রেণী 2 হয়ে গেল। মৌলটির চিহ্ন এম ধরে, হ্যাঁ এম ধরে তার ক্লোরাইডের সংকেত নির্ণয় করো। আচ্ছা আমাকে একটা কথা বলো, ক্লোরাইড মানে ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে। ক্লোরিনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 2 8 7, একটা ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, কিন্তু এ বেটা দুটো ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত? 1, আর এর যোজ্যতা কত? 2। তোমরা ক্লাস 7-এ শিখেছিলে একটা জিনিস, যে আমি লিখছি মনে করো, যদি এটা স্ট্রনসিয়ামই হয়, ওরা স্ট্রনসিয়াম বলে দেয়নি, এম বলেছে, আমি এম ধরি, তাহলে এম এর যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে এর পায়ে যাবে এর যোজ্যতা আর এর পায়ে যাবে এর যোজ্যতা, তাহলে কি হবে? MCl2। ঠিক আছে, MCl2। তারপরে এটা ইরেজ করে দিলাম। পরের কোশ্চেন বলছে এইটার গঠন চিত্র দেখাও, CaH2। দেখো একটা কথা বলি, ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 8 2 20, তাই তো? আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটা হবে তো ভাই আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ হবে না সমযোজী যৌগ হবে? একবার ভালো করে আগে ভেবে নাও। এ দুটো ইলেকট্রন ত্যাগ করবে আর দুটো হাইড্রোজেন একটা করে নেবে, CaH2 যেহেতু আছে। তাহলে ক্যালসিয়াম আঁকছি, দেখো ক্যালসিয়াম, ঠিক আছে, একটা দুটো, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, একটা আছে। এবার এ চাইছে হিলিয়ামের মতো হতে, তাহলে একে একটা ইলেকট্রন দেবে, একে একটা ইলেকট্রন দেবে। তাহলে কি তৈরি হবে? তৈরি হবে Ca2+, আর হবে 2H-। তাহলে হয়ে গেল কি? CaH2। দেখো ক্লিয়ার? ইরেজ করে দিলাম। এবার এইটার দেখাতে হবে, BF3। এইটা কিন্তু আয়নীয়, হ্যাঁ। দেখো বি বোরন 2, 3 নাকি, আর ফ্লোরিন কত? 2, ফ্লোরিনের হচ্ছে 9টা, তাই তো? 2,7। বেশ। এ যদি 3টে ত্যাগ করে, এ তো একটা করে নিতে পারবে, হ্যাঁ। একটা কথা ভালো করে বুঝতে হবে কিন্তু, এ 3টে ত্যাগ করতে যাবে কেন? এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার কেন 3টে যদি ত্যাগ করে দেয়, তাহলে 3টে তো ফ্লোরিন আছে, 3টে ফ্লোরিন একটা করে নিয়ে নেবে, তাহলেই মিটে যাবে। সমস্যা আছে, এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এই বোরনের আকার অনেকটা ছোট, বুঝতে পেরেছো? এবারে আকার ছোট হওয়ার জন্যে, হ্যাঁ, এর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বলটা এতটাই বেশি যে এর এই ইলেকট্রনটাকে পুরোপুরিভাবে ত্যাগ করতে চায় না, যার ফলে কি হয়? ইলেকট্রনটা ভাগাভাগি করে নেয়। তাহলে বি মানে বোরন শেষে কটা আছে? 3টে, একটা দুটো 3টে, আর ফ্লোরিন 7টা আছে, এফ 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 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এইগুলা একটুখানি বুঝে আঁকতে হবে, বুঝতে পেরেছো? এই যে দেখো, ফ্লোরিনের 8টা হয়ে গেল, ফ্লোরিনের 8টা হয়ে গেল, ফ্লোরিনের 8টা হয়ে গেল। এবার বোরন কি করবে? বোরনের অলরেডি তো 3টে ছিল, আর এই যে ফ্লোরিনের একটা করে ইলেকট্রন কিন্তু বোরন নেবে, দিয়ে 8টা পূর্ণ করবে। সরি 8টা বলছি, 6টা হবে। এখানে অষ্টক সূত্র মানবে না, বুঝতে পেরেছো? এখানে অষ্টক সূত্র মানবে না, এখানে 6টা পূর্ণ হবে বোরনের। এটা একটা ব্যতিক্রম বলতে পারো। তাহলে বি, হ্যাঁ, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড বলছি, এফ এফ এফ, ঠিক আছে? এখান থেকে হচ্ছে BF3। এটা একটা ব্যতিক্রম, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন বলছে HCl যৌগটি সমযোজী প্রকৃতির হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একদম কোয়েশ্চেন। আমি প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে বলি যে এই কোয়েশ্চেনটা যেন অবশ্যই রেডি করে যাবে,
ঠিক আছে, মানে এটা কিন্তু পরীক্ষায় আসার হাই চান্স। বোঝা গেল, যে কোনো পরীক্ষায় হোক না কেন, ইউনিট টেস্ট হোক বা বোর্ডস হোক। দেখো HCl সমযোজী, এটা সত্যি কথা, কিন্তু HCl কে যখনই তুমি জলের সঙ্গে মেশাবে না, তখনই দুটো আয়ন তৈরি হয়, একটা H3O+ আর একটা Cl-। এই দুটো আয়নের জন্য HCl তড়িৎ পরিবহন করে। বোঝা গেল? ওকে, এটা লিখে নেবে যে HCl জলীয় দ্রবণে এই H3O+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, যার জন্য এই Cl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। আসলে এই আয়নগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে। একটি মৌল X, যার পারমাণবিক সংখ্যা 12, Y মৌলের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। Y এর পারমাণবিক সংখ্যা 7। যৌগটি সংকেত ও প্রকৃতি নির্ণয় করো। দেখো যখনই এরকম কোশ্চেন দেবে, একটা কথা মাথায় রাখবে যে X কে যখন আমি ভাঙছি তখন 2,8,2 হচ্ছে, Y কে যখন ভাঙছি তখন 2,5 হচ্ছে। দেখো শেষে দুটো, ঠিক আছে, তার মানে এ কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক। হ্যাঁ, এ কোথায় পড়বে? এ ক্ষারীয় মৃত্তিকা মৌলতে পড়বে। তাহলে একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল পড়ছে যেহেতু, ঠিক আছে, মানে তীব্র তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, আর দেখো এখানে এই যে তুমি বুঝে গেলে যে এটা কোথায় অবস্থিত, ক্ষারীয় মৃত্তিকা গ্রুপে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সে যাই হোক না, তুমি ধাতু তো বলছো। আর এটা কে বলতো? 12 মানে এটা ম্যাগনেসিয়াম, আর কিছুই না। আর 7 মানে হচ্ছে নাইট্রোজেন। তাহলে এইটা ধাতু আর এইটা কি? অধাতু। তুমি লিখবে যেহেতু এক্স ধাতু এবং ওয়াই অধাতু, তাই এদের মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হবে, এরা আয়নীয় যৌগ তৈরি করবে। ঠিক আছে, এদের সংকেত কি হবে? আয়নীয় যৌগ তৈরি করছে। একটা জিনিস দেখো, তোমাকে শিখিয়ে দিয়েছি, যদি আমি XY দিয়ে লিখি তাহলে এর যোজ্যতা 2 আর ওয়াই এর যোজ্যতা কত? 3, কারণ আর 3টে পেলেই 8টা হয়ে যাবে। তাহলে কি হবে? এটা হবে X3Y2, X3Y2। আশা করি ক্লিয়ার। X3Y2, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এতদূর পর্যন্ত সলভ হয়ে গেল। তোমরা কিন্তু পরপর ওই ক্লাস নাম্বার অনুযায়ী দেখবে, ঠিক আছে। মানে এরকম হয়েছে হয়তো, একটা পেজ হয়তো 3টে ক্লাসে শেষ করা হয়েছে, তো তোমরা ওই পরপর ক্লাস অনুযায়ী যাবে। হ্যাঁ, উপরে থাম্বনেলটাকে দেখে নেবে তারপরে, ঠিক আছে। বেশ, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা নেক্সট কোশ্চেনগুলো সলভ করব। তার মানে গ্রুপ ডি, আর গ্রুপ ডিতে ম্যাক্সিমাম অঙ্ক আছে, ঠিক আছে, সলভ করিয়ে দেবো।